তাহলে আজকে আমরা গ্রাহামের সূত্র থেকে শুরু করছি। আমরা ব্যাপনটা আজকে পড়বো বলছিলাম, তাই না? তো দেখো, আমাদের গ্রাহামের সূত্র জানার আগে আমরা ব্যাপন এবং অনুব্যাপন সম্পর্কে একটু জানি। অনুব্যাপন বা ইফিউশন কি? অনুব্যাপনের অপর নাম হচ্ছে নিঃসরণ, ঠিক আছে? তো ব্যাপন বলতে কি বুঝি আমরা? ব্যাপন হচ্ছে মূলত উচ্চ ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো কঠিন তরল গ্যাসীয় অণুসমূহের বা কণাসমূহ স্বতঃস্ফূর্ত এবং সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়া, ওটাকে আমরা ব্যাপন বলি। মানে আমরা এটা অবশ্যই জানি যে ছোটকাল থেকে পড়ে আসছি ব্যাপন বা ডিফিউশন কি। অনেক ঘনত্বের স্থান থেকে যখন নিম্ন ঘনত্বের স্থানে দ্রবের পরিব্যাপ্ত বা স্থানান্তর ঘটবে, এবং এই বিষয়টা ঘটবে স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে নিজে, বাহ্যিক কোনো প্রভাব এক্ষেত্রে কাজ করতে পারবে না। এবং সমভাবে, এক্ষেত্রে এমন না যে এক সময় বেশি এক সময় কম, এমনও হতে পারবে না। বিষয়টা হবে খুবই সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি ব্যাপন বা ডিফিউশন। তো এখানে উদাহরণ দেওয়া আছে সুগন্ধি কিভাবে গড়ে ছড়ায় যায়, এটা আমাদের দেওয়া আছে। এবার আসো, নিঃসরণ বা অনুব্যাপন কি। এক্ষেত্রে আমাদের বলতে হবে বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই উচ্চ চাপের প্রভাবটা লাগবে। তাহলে ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে, আর এই ক্ষেত্রে উচ্চ চাপের প্রভাবে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে সরু ছিদ্রপথ দিয়ে। তাহলে এই ক্ষেত্রে প্রধান যেটা শর্ত, সেটা হতে হবে আসলে সরু ছিদ্রপথ দিয়ে এই ক্ষেত্রে আমাদের নিঃসৃত হবে। কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়া যে প্রক্রিয়াটাকে নিঃসরণ বা অনুবেপন বলি। আমরা যখন স্যান্ড দেই, মানে আমরা যখন পারফিউম দেই, পারফিউম দেওয়ার সময় পারফিউমটা গ্যাসের বোতল থেকে যে প্রক্রিয়ায় বের হয়ে আসে সেটা হচ্ছে নিঃসরণ। দেন ওই পারফিউমের গন্ধটা সারা ঘরে যখন ছড়িয়ে পড়ে তখন সেটা হচ্ছে ব্যাপন। তার মানে পারফিউম দেওয়ার সময় আগে নিঃসরণটা ঘটে, তারপর হচ্ছে ব্যাপনটা ঘটে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একদম উৎকৃষ্ট উদাহরণ। তো এখানে আমাদের ব্যাপনের সম্পর্কে আমরা মেইনলি পড়াশোনা করব, পার্থক্য দেওয়া আছে, দেখে নিও। তো আমাদের গ্রাহাম কি বলেছেন আসলে ব্যাপন সম্পর্কে? উনি যে সূত্রটা দিয়েছেন সেটা হলো স্থির চাপ এবং স্থির তাপমাত্রায়, মানে যখন চাপ এবং তাপমাত্রা উভয়ই স্থির হবে, কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাসের ব্যাপন হার বা আরটা ওই গ্যাসের মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। মানে গ্যাসের ব্যাপন হার আর ওই গ্যাসের মোলার ভর এর বর্গমূলের সমানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তো বোঝাই যাচ্ছে যে এখানে আণবিক ভরটা যত বেশি হবে আমাদের ব্যাপন হারটা তত কম হবে। আণবিক ভরটা যত কম হবে ব্যাপন হারটা তত বেশি হবে, তাই না? গ্যাসের ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। তো এখানে আমরা এই সূত্র থেকে পাবো রুট ওভার গ্যাসের ব্যাপন হার R1/R2, দুটো গ্যাসের ব্যাপন হার ধরলে এক্ষেত্রে আমরা দেবো রুট ওভার M2/M1। কারণ এক্ষেত্রে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল না, ইনভার্সলি গেছে। আর এর M1, R2, M2, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবো, আমাদের সূত্র হচ্ছে এটা, গ্যাসের ব্যাপন হারের। গ্রাহামের সূত্র থেকে আমরা পাই এটা। তো এখন আমাদের গ্যাসের ব্যাপন হারের থেকে আমরা ঘনত্ব ভিত্তিক একটা সূত্রও পাই। আমরা জানি ভর ভর এর সাথে ঘনত্বের একটা সম্পর্ক আছে, যার ভর বেশি তার ঘনত্বও বেশি, তাই না? এক্ষেত্রে যদি আমরা বিষয়টাকে ঘনত্ব দিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বলতে পারবো আর সমানুপাতিক 1/m হলে, তাহলে আমরা বলতে পারি আর সমানুপাতিক আলটিমেটলি 1/√d। ডি সমান ডেন্সিটি মানে ঘনত্ব। এক্ষেত্রে আমরা যে সূত্র পাই সেটা হচ্ছে R1/R2 ইজ ইকুয়াল টু √d2/d1। মনে রাখবে, এদিকে 1 হলে এদিকে 2, এদিকে 2 হলে এদিকে 1, ওকে? তো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র হয় গ্যাসের ব্যাপন হারের নির্ণয়ের জন্য কিছু ফ্যাক্টর কাজ করে। তাছাড়া আমাদের এখানে দেওয়া আছে গ্যাসের মোলার ভর বা গ্যাসের ঘনত্ব আমরা পড়েছি এম। গ্যাসের তাপমাত্রা এবং তাপমাত্রা এবং গ্যাসের অণুব্যাপনের ক্ষেত্রে দেয়ালে সূক্ষ্ম ছিদ্র আকার এবং গ্যাসের অণুর আকার। তো এখন আমাদের এক্ষেত্রে একটা পরীক্ষামূলক বিষয় দেওয়া আছে, আমাদের অনেক সময় চলে আসে, আমি সেজন্য এটা একটু দেখাচ্ছি। অনেক সময় পরীক্ষা আসে পরীক্ষামূলক। এটা হচ্ছে এমন যে আমরা জানি তোমার যখন HCl এবং অ্যামোনিয়া বিক্রিয়া করবে, হ্যাঁ, HCl এবং অ্যামোনিয়া যখন বিক্রিয়া করবে, দেখো HCl হচ্ছে একটা অ্যাসিড, অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। এদের বিক্রিয়া করার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডটা মূলত একটা ধোঁয়া সৃষ্টি করবে, হ্যাঁ, এটা একটা সাদা ধোঁয়ার সৃষ্টি করবে। তো এই বিক্রিয়াটা আমাদের হচ্ছে এখানে অ্যামোনিয়াম এবং এসিএল ক্লোরাইড, অ্যামোনিয়া এসিএল ক্লোরাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটা সাদা ধোঁয়া সৃষ্টি করে আলটিমেটলি। তার মানে আমরা একটা ফাইভ, এটা একটা ফাইভ। এই ফাইভের এই প্রান্তে আমরা কিছু এসিএল মিশ্রিত তুলা বা
এসিএল সিক্ত তুলা রাখলাম, মানে এখান থেকে এসিএলটা যাবে এদিকে। এখানে এই মাথায় আমরা কিছু অ্যামোনিয়া মিশ্রিত তুলা, মানে অ্যামোনিয়া সিক্ত তুলা রাখলাম এই জায়গাটাতে। আমাদের শর্ত মতে যখন অ্যামোনিয়া এবং এসিএল বিক্রিয়া করে তখন ধোঁয়া সৃষ্টি হবে, সাদা ধোঁয়া। তো এখন আমরা যদি অপেক্ষা করি আমরা দেখব এই জায়গাটাতে কিছুক্ষণ পরে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, মানে অ্যামোনিয়া এবং এসিএল বিক্রিয়া করছে। এবং ওই ধোঁয়ার উপস্থিতিটা আমরা দেখব এই জায়গাটাতে, অনেকটা এই জায়গাটাতে আমরা ধোঁয়ার উপস্থিতিতে দেখব এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া সৃষ্টি হয়েছে। এবং আমাদের পুরো যে নল ওঠার দৈর্ঘ্য যদি হয় আমাদের 10 + 15 তোমার 25, মানে একদম প্রান্ত থেকে প্রান্ত হিসাব করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এইচসিএল এর মানে খুব কাছে, অ্যামোনিয়া থেকে অনেক দূরে আমাদের এই ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে। এইটা থেকে আমাদের আসলে আমরা একটা মানে জাস্ট পরীক্ষামূলক একটা সিদ্ধান্তে আসতে পারি যে যার ভর কম তার ব্যাপন হার বেশি, যার ভর বেশি তার ব্যাপন হার কম। আসি আমরা কিভাবে বিষয়টা ক্লিয়ার করব। এই জায়গায় এসসিএল, এসসিএল এর আণবিক ভর আমরা কেমনে বের করি? এসসিএল হচ্ছে আমাদের 36.5, হ্যাঁ, ক্লোরিন 35.5, হাইড্রোজেন 36.5 হয়। অ্যামোনিয়ার ভর হচ্ছে মাত্র 17, মাত্র 17। নাইট্রোজেন হচ্ছে তোমার 14, হাইড্রোজেন 3, তিনটা হাইড্রোজেনের জন্য 17 গ্রাম। আমরা দেখতেই পাচ্ছি হাইড্রোজেনের অ্যামোনিয়ার ভর হচ্ছে অনেক কম, মাত্র 17 গ্রাম, এটার ভর হচ্ছে 36.5 গ্রাম। খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াটা খুব কম সময়ের মধ্যে দ্রুত অনেক দূর পাড়ি দিতে পারবে, কারণ তার ব্যাপন হার বেশি হবে। সিদ্ধান্ত অনুযায়ী যার ভর কম তার ব্যাপন হার বেশি। যেহেতু এই জায়গায় অ্যামোনিয়ার ভরটা অনেক কম, তাই তার ব্যাপন হার অবশ্যই বেশি হবে এবং এটা অনেক দূর পাড়ি দিতে পারবে। যেহেতু ব্যাপন হার বেশি মানে কি, অনেক দূর সে যাইতে পারবে। বাট HCl এর ব্যাপন হার কম কারণ তার ভর বেশি অ্যামোনিয়ার তুলনায়। তার মানে সে তুলনামূলক কম দূরত্ব পাড়ি দিতে পারবে অ্যামোনিয়ার চাইতে, যেহেতু তার ব্যাপন হার কম। এবার আমরা বিষয়টা একটু গাণিতিকভাবে দেখে আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পারছি। তো এই জায়গায় দেখো আমাদের যদি আমরা ধরি অ্যামোনিয়ার ভর এত, M1 M2 দেওয়া আছে, দেন D1 আমরা 8.5, মানে ঘনত্ব বের করতেছি আর কি। D2 যদি আমরা 18.5 ধরি, তাহলে আমাদের যে R1/R2, R1/R2 নির্দিষ্ট সময় অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন ডিভাইডেড বাই ওই একই সময় HCl গ্যাসের ব্যাপন। R1 মানে হচ্ছে অ্যামোনিয়ার ব্যাপন, R2 মানে হচ্ছে HCl এর ব্যাপন। তো এটা হচ্ছে আমাদের দেখো, এটা কত দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। 15 সেন্টিমিটার, কত, 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে R1/R2। অ্যামোনিয়াটা কত দূরত্ব অতিক্রম করছে, 15 সেন্টিমিটার, দেখো এটা 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। আর এসিটা কত দূরত্ব অতিক্রম করছে, আমাদের 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। আমরা ভ্যালু পাইছি হচ্ছে 1.5, 1.5। তার মানে আমাদের বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে খেয়াল করো, R1/R2 এর ভ্যালু পাইছি আমরা 1.5, মানে আমরা যদি এটাকে একটু ভাঙাই, R1 হবে 1.5 গুণন R2। এই জায়গায় তাহলে কার মান বেশি? অবশ্যই R1 এর মান বেশি, কারণ এক্ষেত্রে R1 এর সাথে R1 এর ভ্যালু পাবা তুমি, R2 এর সাথে 1.5 গুণ দিলে, মানে এটা 1 এর সাথে একটা বড় সংখ্যা, 1 এর সাথে বড় সংখ্যা গুণ দেওয়া মানে কি এই R1টা বেশি আমাদের। এক্ষেত্রে আমরা বলতে পারবো অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি তথা আমাদের R1টা বেশি আর কি। তো এই জায়গাটাতে এবার যদি আমরা R1 এর জায়গায় এটা প্রতিস্থাপিত করি আমাদের D/M দ্বারা, আমরা জানি R1/R2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, M2/M লিখতে পারি খুব স্বাভাবিকভাবে। দেখো R1/R2 এর জায়গায় আমরা √M2/M1 লিখতে পারি না? এবার এর জায়গায় D2/D1 লিখতে পারি, যেটা আমাদের গ্রাহামের সূত্রের মূল কথা। আমাদের গ্রাহামের সূত্রই বলেছেন আসলে যার ভর বেশি, যার ভর বেশি। এখন এই জায়গায় একটু খেয়াল করো তো, এই জায়গায় আমাদের M2 এর ভ্যালু কত পাচ্ছ তুমি? M2 এর ভ্যালু হচ্ছে তোমার 36.5। M1 এর ভ্যালু কত পাচ্ছ তুমি? M1 এর ভ্যালু পাচ্ছ তুমি কত জানি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন 14, 17, তাহলে 17। এবং এই তুমি 36.5 দ্বারা 17কে ভাগ করলে তুমি পাবো 1.465, মানে কত, অলমোস্ট 15 গ্রাম, অলমোস্ট 15 আর কি। তো M2/M1 এর পরিমাণ হচ্ছে তুমি 1.465 বা 15। আবার আমরা যে R1/R2 পেয়েছি, এটার ভ্যালু আমরা কত পেয়েছি, মানে এটা রুট ওভার করবো, অবশ্যই রুট ওভার করে এটা এটা পাবা। আমরা R1/R2 এর ভ্যালু কত পেয়েছি, 15 গ্রাম, 15 মিটার আর কি, বা 15 ভ্যালু, যদি আমরা একক না বলি। এই ক্ষেত্রে আমাদের আসলে সূত্রটা মিলে গেছে যে R1/R2 √M2/M1 হয়। এবার আমাদের সূত্রটা মিলে, মানে তোমার √M2/M1 এর যে ভ্যালু আসবে R1/R2 এর ভ্যালু আমরা ঠিক চিত্র থেকে উঠাই পাবো। এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষামূলক প্রক্রিয়া, আমাদের সিকিউতে আসে এটা, সেজন্য আমি দেখাইলাম।
তো ব্যাপন সূত্রের যে আধুনিক প্রয়োগ এটা যদি আমরা বলি তাহলে ব্যাপন সূত্রের সাহায্যে বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। দেন মিশ্রণ সমূহের পৃথক করা সম্ভব। দেন অ্যাটমোলোসিস ব্যবহার করা হয়। অ্যাটমোলোসিস মানে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস মিশ্রণ থেকে একটা গ্যাসকে পৃথক করার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে অ্যাটমোলোসিস। কয়লা খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত সতর্ক জ্ঞাপক যন্ত্রে অ্যামোনিয়া গ্যাসের মিথেন গ্যাসের উপস্থিতির ব্যাপন ধর্ম প্রয়োগ করা হয়। দেন আইসোটোপ পৃথকীকরণে আমরা এটা ব্যবহার করি। তো এই জায়গায় আমাদের কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমাদের খুবই খুবই আসে পরীক্ষাটাতে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে রূপান্তরিত করে আমরা যদি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এটা ইউরেনিয়াম 238 ইউরেনিয়াম 235 কে পৃথক করি। আমরা জানি ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ পাই, ইউরেনিয়াম 238 ইউরেনিয়াম 235। এই 235 ইউরেনিয়াম আইসোটোপটা আমাদের পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। খুবই 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই ইউরেনিয়াম 235টা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়, এবং আমরা জানি জাপানের যে হিরোশিমায় বোমা নিক্ষিপ্ত করা হয়েছিল, ওই বোমাটা মূলত ইউরেনিয়াম 235 দ্বারাই তৈরি ছিল এমনটা। তো এখানে মূলত ইউরেনিয়াম 235টা ছিল আর কি, তেজস্ক্রিয় পদার্থ। তো বর্তমানে আমরা রাসায়নিক শক্তিধর রাষ্ট্রসমূহ বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের শক্তিকরণ এবং গাঢ়ীকরণ কাজে এই গ্যাস ব্যাপন সূত্র ব্যবহার করে। এরপরে আসো, আমাদের আরো কিছু কথাবার্তা দেওয়া আছে এই ইউরেনিয়াম সম্পর্কে। আমরা জানি ইউরেনিয়াম 235-এর প্রাপ্তির হার প্রকৃতি খুবই কম, মানে আমাদের প্রকৃতিতে খুব কম পরিমাণ আসলে ইউরেনিয়াম 235টা পাওয়া যায়। ইউরেনিয়াম 238 পাওয়া যায় 99.3%, আর এটা 0.7%। তো এইটা আমাদের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন জ্বালানি রূপে ইউরেনিয়াম 235টা ব্যবহার করা হয়। তাহলে ইউরেনিয়াম 235-এর বহুমুখী আমরা ব্যবহার দেখেছি। তার কিন্তু আমরা তোমার বৈদ্যুতিক পাওয়ার স্টেশন জ্বালানি রূপে ব্যবহার করতে দেখছি। তারপর থাকে আমরা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করছি। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, যার গলনাঙ্ক হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে, বয়লিং পয়েন্ট হচ্ছে 329 কেলভিন, উভয় রূপে আইসোটোপকে পৃথক করা হয় আর কি। তো সছিদ্র মেমব্রেনের মাধ্যমে ইউরেনিয়াম 200 হেক্সাফ্লোরাইড 235-কে আমরা ইউরেনিয়াম 238 থেকে পৃথক করি, এবং ব্যাপন হারের কম বেশি হয় এখানে আমরা পার্থক্য করা সম্ভব হয়। তো এখানে আমাদের এটা দেওয়া আছে, ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 238-কে আমরা যখন ব্যাপন হার দ্বারা ভাগ করবো 1.0043 পাবো, এবং এখানে অ্যাটমিক মাস ইউনিটের একটা ইয়ে দেওয়া আছে, পড়ে নিও। তো এগুলাই ছিল আমাদের মূলত ব্যাপন সম্পর্কে মোটামুটি কথাবার্তা। এর বাইরে আসলে আমাদের আর কিছুই আসে না খুব একটা, মোটামুটি সিকিউতে এই টপিকগুলাই থাকে অলমোস্ট। আমরা বাকি অংশগুলো সিকিউতে দেখবো ইনশাল্লাহ। ওকে, তো এবার আমাদের আলোচ্য টপিক হচ্ছে গ্যাসের আণবিক তত্ত্ব বা কাইনেটিক মলিকিউলার থিওরি অফ গ্যাসেস, গ্যাসের আণবিক তত্ত্ব। তো দেখো, আমরা এর আগে পড়েছি আহ, যে আদর্শ গ্যাস সম্পর্কে, P=NRT। এখন আমরা আণবিক তত্ত্ব সম্পর্কে জানবো। তো গ্যাসের আণবিক তত্ত্ব আমরা পড়ার আগে কিছু স্বীকার্য আমাদের পড়তে হবে। তো ফার্স্ট অফ অল, গ্যাসের গঠন। যে কোনো গ্যাস আমরা জানি অসংখ্য ক্ষুদ্র কণিকা বা পরমাণু অথবা অণু সমন্বয়ে গঠিত। এইসব কণিকা বা অণু খুব দ্রুত গতিতে সরলরেখায় পথে ইতস্তত সম্ভবপর সব দিকে ছোটাছুটি করে। মানে গ্যাসের গঠনটা আসলে কিরকম, আমরা জানি অসংখ্য ক্ষুদ্র কণিকা, লাইক পরমাণু অণু সমন্বয়ে গঠিত হবে, এবং এরা বিভিন্ন দিকে সরলরৈখিক গতিতে ছোটাছুটি করতে থাকবে। গ্যাস অণুসমূহের আয়তন। গ্যাসকে তুমি যে পাত্রে দিবে সেই পাত্রে আয়তন দখল করবে, এবং গ্যাসের অণুগুলোর মোট আয়তন মোট পাত্রের তুলনায় আয়তনের তুলনায় নগণ্য। মানে বুঝতে পারছো তুমি? নগণ্য। গণ্য মানে হচ্ছে যেটা গণনার জন্য, গণনার যোগ্য। আর নগণ্য মানে হচ্ছে যেটা গণনাই করা যায় না অলমোস্ট। তাহলে গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায়, একটা গ্যাস পাত্রের জয় আয়তন হবে, গ্যাসের অণুগুলোর আয়তন তার মোট আয়তনের চাইতে প্রায় নগণ্য। মানে তুমি অলমোস্ট গ্যাসের আয়তনকে মানে নাই বলতে পারবা, গ্যাসের আয়তন নাই বলতে পারবে, এমন একটা অবস্থা। তো গ্যাসের মোট আয়তনের অধিকাংশ স্থানই খালি থাকে। গ্যাসসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, গ্যাসের অণুগুলার পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ নেই, তারা পরস্পর প্রভাব মুক্ত স্বাধীন। আমি একটু বলে রাখি, এই জায়গায় আমরা যে এগুলো পড়ছি এগুলো মূলত আদর্শ গ্যাসকে কেন্দ্র করে আমরা এই ধর্মগুলো পড়ছি, এটা একটু মাথায় রাখো। দেন আন্তঃআণবিক আকর্ষণ সংঘর্ষ বা প্রকৃতি। গ্যাসের অণুগুলোর মধ্যে পরস্পরের সাথে পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষ ঘটে, তখন এই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। তাদের গতিশক্তি অভ্যন্তরীণ শক্তি অন্যান্য শক্তি রূপান্তরিত হয় না। এবং তাপমাত্রা যখন টি হয় এবং গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি ইকে স্থির থাকে। গ্যাসের চাপ ও বিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাসের দ্বারা প্রতি একক ক্ষেত্রফলের গ্যাসের অণুগুলোর প্রকৃত গ্যাসের বলকে আমরা বলি গ্যাসের চাপ। মানে এখানে আমরা জানি প্রতিনিয়ত এদের মাঝে সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে এরা পাত্রের দেয়ালে যে চাপটা দিবে প্রতীকী ক্ষেত্রফলের উপর, সেটাকে আমরা বলবো গ্যাসের চাপ।
দেন আসো গ্যাসের অণুর গতিশক্তি। গ্যাসের অণুর গতিশক্তি যদি আমরা বলি, গ্যাসের অণুগুলোর মোট গড় গতিশক্তি অবশিষ্ট গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক হয়। গ্যাসের গতি তত্ত্ব থেকে তাত্ত্বিকভাবে দেখানো যায় যে যদি গ্যাসের আয়তন বি হয় এবং চাপ পি হয়, প্রতিটি গ্যাস অণুর ভর এম হয়, নমুনা গ্যাসের অণুর আণু সংখ্যা এন হয়, গ্যাস অণুগুলোর গড় বর্গমূল গড় বর্গবেগ পি ইজ ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার হয়। তো এখানে এই সমীকরণকে আমরা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বা কাইনেটিক ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাসেস বলি। আমরা অলরেডি আদর্শ গ্যাস অধ্যায়টা পড়ার সময় ফিজিক্সে অধ্যায়টা দেখেছিলাম। তো বিজ্ঞানী ক্লসিয়াস আমাদের আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি প্রতিষ্ঠা করেন আর কি। আসতে পারে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি লিখো, তাহলে এটা হবে পি ইজ ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বর্গমূল গড় বর্গ গতিবেগ। তো এরপরে আসো আমাদের গ্যাসের আণবিক সংঘর্ষ এবং সংঘর্ষ ব্যাস। তাহলে দেখো আমাদের এই যে ক্ষেত্রে আণবিক সংঘর্ষ বলতে কি বোঝানো হচ্ছে। আমরা জানি গ্যাসের গতি আণবিক সংঘর্ষ বুঝতে হলে আণবিক ব্যাস, আণবিক সংঘর্ষ ব্যাস, গড়মুক্ত পথ, এই তিনটা পথে ধারণা রাখা লাগবে। আচ্ছা, এখান থেকে পড়ি যে আমাদের আণবিক সংঘর্ষ মানে কি। আগে দেখো দুটা বিপরীত অণু অণু উভয় অণু বিপরীত দিক থেকে দাবিত হতে বাধ্য হয়ে অবস্থাকে আমরা আণবিক সংঘর্ষ বলি। মানে আমরা জানি গ্যাসের পাত্রে যখন অসংখ্য অণু থাকবে, একই অণু অপর অণুর সাথে যে দাখাদাখি করতে করতে তাদের মাঝে যে সংঘর্ষ, এটাই হচ্ছে আমাদের আণবিক সংঘর্ষ। মানে অণুসমূহের মাঝে যে সংঘর্ষ সেটা হচ্ছে আণবিক সংঘর্ষ। তো এই ক্ষেত্রে আমাদের কথা বলা হচ্ছে দুটো অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্ব এসে মধ্যে বিকর্ষণের কারণে আমরা জানি অণুসমূহ পরস্পরকে বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণের কারণে তাদের মাঝে একটা ন্যূনতম দূরত্ব, মানে মনে করো এই অক্সিজেন অণু এটা অক্সিজেন অণু, এদের এটা এদিকে ঠেলা খাইছে এটা এদিকে ঠেলা খাইছে অন্য সময়ের সাথে দেখা গিয়ে। তো আলটিমেটলি দেখা যাবে এর একটা নির্দিষ্ট ন্যূনতম দূরত্ব পর্যন্ত আসছে। এই দূরত্বের ভিতরে তারা আর যাবে না, মানে কারণ তাদের মাঝে একটা বিকর্ষণ বল কাজ করে। এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো, এখানে একটা অণু এখানে একটা অণু, দেখো এদের মাঝে একটা ফাঁক আছে, এদের মাঝে একটা ব্যবধান আছে। এই ব্যবধানটা হচ্ছে এইটা হচ্ছে তাদের ন্যূনতম দূরত্ব তাদের মাঝে। এর বেশি দূরত্ব তারা আর কাছাকাছি আসবে না। এই দূরত্বের কাছে তারা পরস্পরের কাছে আর আসতে পারবে না, কারণ তাদের মাঝে একটা বিপরীত যে বিকর্ষণ বল ওটা কাজ করে। তো দুটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সময় গড় মানকে গড় এক্ষেত্রে দেখো দুটা ন্যূনতম দূরত্ব এসে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যায় আণবিক সংঘর্ষ বলে। এই যে এরা বিপরীত দিকে এখানে বিকর্ষণ হবে, এরপরে বিকর্ষণের ফলে তারা যে বিপরীত দিকে ফিরে যাচ্ছে সেটাই হচ্ছে তাদের আমাদের মূলত আণবিক সংঘর্ষ। এখন আমরা যদি সংঘর্ষ ব্যাসটা বলি, এই জায়গায় দেখো তাদের মাঝে একটা ন্যূনতম দূরত্ব সহ তাদের প্রতিটা নিউক্লিয়াস থেকে যদি আমরা দূরত্ব মাপি, এই নিউক্লিয়াসটা হচ্ছে মূলত আমাদের সংঘর্ষ ব্যাস, এটাই হচ্ছে আমাদের সংঘর্ষ ব্যাস। তাহলে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সময়ের গড় মানকে গড় মুক্ত পথ বলা হয়, এবং দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সময়ের গড় মানকে আমরা যদি একাধিক নেই তাহলে এক্ষেত্রে গড় মানকে এই যে মনে করে এখানে অনেক নিছি না, একই অণু অণু কিন্তু একই, বারবার এটা প্রতিনিয়ত ধাক্কা ধাক্কি খাচ্ছে, এখান থেকে বিকর্ষণ এটা অন্য মৌলের সাথে ধাক্কা খাবে। এভাবে আমরা যখন একাধিক ভাবে ধাক্কা খাচ্ছে এটা, যখন সবগুলোর গড় নিলে আণবিক যে ন্যূনতম দূরত্ব এগুলো গড় নিলে এবং সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে গড় মুক্ত পথ। ওকে। তো এই যে আমরা যে ন্যূনতম সংঘর্ষ ব্যাসকে আমরা অনেক সময় সিগমা দ্বারা প্রকাশ করি, এই সংঘর্ষ ব্যাস ওটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, ওকে। তো এগুলো মূলত আমাদের এমনি জানাশোনার জন্য, পরীক্ষায় আসে না খুব একটা। এরপর আমাদের যদিও আসে কয়েকটা সূত্র বড় যে তোমাকে জানা লাগবে, এই জায়গায় তিনটা সূত্র দেওয়া আছে, তিনটা সূত্র জানলেই মোর দেন এনাফ। ফার্স্টে দেখো আমাদের ফার্স্ট সূত্র বর্গমূল গড় বর্গবেগ আরএমএস রুট মিন স্কোয়ার ভেলোসিটি। হ্যাঁ, সাধারণ গড়বেগ, এভারেজ ভেলোসিটি, সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবলি ভেলোসিটি। তো এই জায়গায় আমাদের বোঝার বিষয় হচ্ছে দেখো বর্গমূল গড় বর্গবেগ, এই ক্ষেত্রে এটা আমরা কি বলবো। তাহলে মনে করো এখানে আমাদের একাধিক যে গতিবেগ C1 C2 C3 C4 এগুলো যদি আমরা বলি, দেন এগুলো সব যোগ করে। ওকে, তাহলে আমাদের এই জায়গাটাতে আমাদের মূলত তিনটা সূত্রের অনেক বেশি আমাদের লাগবে এই অংশটা থেকে। ফার্স্ট অফ অল আমাদের বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কে জানতে হবে। বর্গমূল গড় বর্গবেগের সূত্র হচ্ছে আরএমএস বেগের সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু √3 RT ডিভাইডেড বাই এম। এই তিনটা সূত্র আমাদের খুব ভালোভাবে জানা লাগবে। সি ইজ ইকুয়াল টু √3 RT ডিভাইডেড বাই এম যদি আরএমএস বেগ বলে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। দেন সাধারণ গড় বেগের সূত্র মূলত আমাদের একটাই, সবগুলাকে যোগ করে তুমি ভাগ করবা স্বাভাবিক সংখ্যা দ্বারা। এখন এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে তোমাকে যদি সব ভ্যালু দেয়া থাকে, মানে তোমাকে কখনোই যে C1 C2 C3 এগুলো দেওয়া
দেওয়া থাকবে না পরীক্ষায়, তাই না? তোমাকে দেওয়া থাকবে অন্যান্য মানগুলা। এই ক্ষেত্রে আমরা যে স্বাভাবিক যে সূত্রটা সবসময় পরীক্ষার হলে ইউজ করব সেটা হচ্ছে √8 RT ডিভাইডেড বাই পাই এম। √8 RT ডিভাইডেড বাই পাই এম, তাহলে তিনটা সূত্র এক জায়গায় লিখে ভালোভাবে মেমোরাইজ করবা। তাহলে আমরা গড় বেগ এখানে বার চিহ্ন দিব, বার চিহ্ন দ্বারা গড় বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা লিখবো √8 RT ডিভাইডেড বাই পাই এম, √8 RT ডিভাইডেড বাই পাই এম এম। ওকে। তো এখানে প্রত্যেকটা আশা করি জানা আছে। এর মানে এখানে আমাদের টেম্পারেচার, এম মানে হচ্ছে তোমার বর্গ বেগ, এই যে মূলা আণবিক ভর, এম মানে। তো এবার আসে সম্ভাব্য সমবেগ বা প্রবাবল ভেলোসিটি। তো এটার ভ্যালু হচ্ছে 2 RT ডিভাইডেড বাই এম, √আলফা। সম্ভাব্য বেগ বা আলফা ইজ ইকুয়াল টু √2 RT ডিভাইডেড বাই এম, √2 RT ডিভাইডেড বাই এম। তাহলে ওইদিকে ছিল 8 RT ডিভাইডেড বাই পাই এম, আর এদিকে ছিল √2 RT ডিভাইডেড বাই শুধু এম। তো এখানে আমরা 2 RT, এটা তিনটা সূত্র দিলাম, দেখো এই জায়গায় এখানে মুখস্থ করে নিবে এখান থেকে। দেন আমরা তিনটা যদি অনুপাত বের করতে চাই, মানে আলফা মানে হচ্ছে আমাদের সম্ভাব্যতম যেটা বেগ, গড় বেগ এবং আরএমএস বেগে যদি আমরা অনুপাত বের করতে চাই, আমাদের অনুপাত আসে 1:1.12:1.22। এই অনুপাতটা একটু জেনে রেখো, যে কোনো সময় পরীক্ষা আসতে পারে আর কি। তো এই সূত্র তিনটা ভালোভাবে জানবা, পরীক্ষায় আমাদেরকে ইউজ করতে হবে এই তিনটা, এই যে সিকিউতে ইউজ করতে হবে এই তিনটা সূত্র। দেন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। হ্যাঁ, এই অধ্যায়ের একদম প্রাণকেন্দ্র বলতে পারো ওই জায়গাটা, অনেক বেশি আমাদের আসবে পরীক্ষায়, সিকিউতে। আচ্ছা, তো আগে আমরা আদর্শ গ্যাস কি সেটা আগে জানি। আদর্শ গ্যাস কি, আমরা অধ্যায়ের শুরুতেই চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো পড়েছিলাম, তাই না? আমরা বয়েলের সূত্র থেকে পাইছি P1 B1 = P2 B2। এরপরে আমরা পড়েছি চার্লসের সূত্র, যেখানে চাপ স্থির, ওখানে T1/B1 = T2/B2। এভাবে আমরা সূত্র পেয়ে ফাইনালি আমরা আদর্শের সূত্র পাইছি Pv = nRT। nRT মানে যে এই সূত্রটা মানবে সেই হচ্ছে মূলত আমাদের আদর্শ গ্যাস, তাই না? আদর্শ গ্যাস হচ্ছে যেসব গ্যাস সব তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। তারাই হচ্ছে আদর্শ গ্যাস যারা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র যে কোনো তাপমাত্রা ও চাপে পুরোপুরি মানবে। এখন প্রকৃতিতে আসলে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই বাস্তবে, আমরা যা দেখি সেগুলো সবই বাস্তব গ্যাস। তবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া যখন তাদের মেনটেন করা হবে, তখন তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে আমরা বলতে পারি। মানে তারা আদর্শ গ্যাস না, তবে তারা বাস্তব গ্যাস, তবে তারা একটা নির্দিষ্ট শর্তে যখন আমরা নিয়ে যাব, ক্রাইটেরিয়া যখন ফিল আপ করাবো, তখন তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তো এই অধ্যায় শুরুতে এই কথাটা জানাটা জরুরি, ঠিক আছে? ওকে। তো আদর্শ গ্যাসের দুটা মানদণ্ড আছে। হ্যাঁ, আদর্শ গ্যাসের দুটা মানদণ্ড আছে। ফার্স্ট অফ অল, এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে P=nRT সূত্র মেনে চলবে, এটা তো অবশ্যই আমরা জানি। দেন স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল না। এর আয়তন আমাদের স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা আয়তনের উপর নির্ভরশীল হবে না। আচ্ছা, তো আমরা দেখতেছি এরপরে। তো এখানে আমাদের যখন আমরা সূত্রটা, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটু পরে দিয়েছে বিষয়টা। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসা, এবার বাস্তব গ্যাস মানে কি? আদর্শ গ্যাস মানে তো বুঝলা, যে এক্ষেত্রে আমাদের সকল তাপমাত্রা ও চাপে এরা P=nRT সূত্র তথা বয়েলের চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলবে। বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস তাহলে খারা, এক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ এবং পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট। তাহলে ওই ক্ষেত্রে ছিল পরিবর্তন হবে না আয়তনটা, আর এই ক্ষেত্রে পরিবর্তনশীল। ওই ক্ষেত্রে আমাদের মনে আছে আমরা যখন গ্যাসের ক্রাইটেরিয়া বলেছিলাম, আমি তোমাকে ছোট্ট করে বলে দিছিলাম এই গ্যাসগুলো তুমি আদর্শ গ্যাসের জন্য চিন্তা করে পড়বা, কারণ এগুলো আদর্শ গ্যাসের সাথেই মিলে যায়। তো তখন আমি বলেছিলাম এই ক্ষেত্রে আমাদের গ্যাসগুলোর মাঝে আন্তঃআণবিক আকর্ষণ নেই, আন্তঃআণবিক আকর্ষণ নেই। এক্ষেত্রে বাস্তব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ থাকবে। তাহলে আদর্শ গ্যাসের আরেকটা আমরা ক্রাইটেরিয়া পাচ্ছি, এদের মাঝে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই, এই জায়গায় যদি আমরা দেখব। তো যেমন আমরা প্রকৃতিতে যাই দেখি সকলই বাস্তব গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, সবই বাস্তব বা অনাদর্শ গ্যাস। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য যদি আমরা দেখি এবার, ক্যারেক্টার বা এক্ষেত্রে যদি আমরা দেখি এদের ফিচার কি কি আছে।
তো ফার্স্ট অফ অল এই ক্ষেত্রে আমাদের পিভিটিকে টানার সূত্র মানবে না, তারা এই ক্ষেত্রে তারা এটা মানবে না। 1 atm চাপ বা তার নিচে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করে। মানে আমি বলেছিলাম একটা ক্রাইটেরিয়া যাওয়ার পরে তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওই ক্রাইটেরিয়াটা হচ্ছে উঠা নিচা। হ্যাঁ, উঠা নিচা দিয়ে মাথায় রাখবা। উঠা নিচা মানে উচ্চ তাপ নিম্ন চাপ, উচ্চ তাপ নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এই কন্ডিশনে তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে বাধ্য। এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 1 atm চাপ এবং তার নিচে উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। চাপ যতই নিম্ন বা তাপমাত্রা যতই উচ্চ হোক, বাস্তব গ্যাসের আচরণ তত আদর্শ গ্যাসের ন্যায় হয়। কিন্তু উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাস আচরণ থেকে বাস্তব গ্যাসের যথেষ্ট বিচ্যুতি ঘটে। দেন আমরা যদি এই ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা তো আদর্শ গ্যাসের, বাস্তব আদর্শ গ্যাসের জন্য হয়, এটা যদি আমরা একটু মডিফিকেশন করে বাস্তব গ্যাসের জন্য লিখতে চাই তাহলে আমাদের এটা লিখতে হবে। মানে পি এর সাথে আমাদের এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ারটা যোগ করতে হবে, এবং বি এর থেকে আমাদের এন বি বিয়োগ করতে হবে, এনআরটি আমাদের এখানে ঠিকঠাক থাকবে। এইটার যে বিস্তারিত এটা আমাদের নাই, ইঞ্জিনিয়ারিং লেভেলে আমাদের এটার পড়াশোনা দেওয়া আছে, আমাদের এতটুকুই আপাতত জানলেই চলবে। এবার আমাদের বিষয় হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পার্থক্যটা খুব ভালোভাবে পড়ে নিবা। এটা পড়লে তোমার অনেক বিষয় ক্লিয়ার হবে। সংজ্ঞাটা দেখো, যেসব গ্যাস সব অবস্থায় বয়লেন্স আদর্শ মানবে তারা আদর্শ গ্যাস, আর এক্ষেত্রে বৈশিষ্ট্য মানবে না তারা বাস্তব গ্যাস। উদাহরণ, এটা কাল্পনিক ধারণা, মানে পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো কিছু নাই, আমরা জাস্ট এটাকে ধরে নিচ্ছি যে তারা আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস হচ্ছে আমরা যাই দেখি তাই বাস্তব গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। আণবিক আকর্ষণ, এদের মাঝে আণবিক আকর্ষণ নেই, আর বাস্তব গ্যাসের মধ্যে অবশ্যই আণবিক আকর্ষণ থাকবে। অনুসমের আয়তন তাদের আয়তনের তুলনায় আমরা নগণ্য পড়েছিলাম না, ওই যে ওই জায়গায় পড়েছি, বাক্সের আয়তনের তুলনায় তাদের আয়তন নগণ্য, মানে অনেকটা গণনা যোগ্যের বাইরে, তাই হিসাবে গণ্য করা হয় না। আর বাস্তব গ্যাসে ক্ষেত্রে গণ্য ধরা যায় না, অনেকটা আয়তন তারা দখল করে আসলে, তাই গণ্য করা হয়। আর আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। এক্ষেত্রে আমাদের পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। অভ্যন্তরীণ শক্তি আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল না, আর এক্ষেত্রে আদর্শের উপর নির্ভরশীল। দেন সংকোচনশীলতা গুণাঙ্ক বা জেড সবচেয়ে গুরুত্বপূর্ণ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড ইজ ইকুয়াল টু 1 হয়। আর এক্ষেত্রে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক যেগুলো হালকা গ্যাস, মনে রাখবা, যেগুলো হালকা গ্যাস, যেগুলো হালকা গ্যাস লাইক সোডিয়াম, আমাদের যে হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো হালকা গ্যাস না, এদের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কটা একের চাইতে বেশি হয়। এদের সাথে সংকোচনশীল গুণাঙ্কটা একের চাইতে বেশি হয়। আর যেগুলো ভারী গ্যাস, ওগুলোর জন্য কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, এইগুলো যেহেতু ভারী গ্যাস, তাদের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কটা একের চাইতে কম হয়। তার মানে আমরা জানি এই সংকোচনশীলতা গুণাঙ্ক যদি তুমি আমাকে কি জিজ্ঞেস করো তাহলে সেটা হবে, তুমি জানো পি ইকুয়াল টু এনআরটি, পি ইকুয়াল টু এনআরটি। এখানে তুমি এন যদি বের করতে চাও, এন যদি বের করতে চাও তাহলে পিবি বাই আরটি হয়, তাই না? পিবি বাই আরটি, এই যে এটাই হচ্ছে আমাদের পিবি এবং আরটি এর যে অনুপাত, এটাই হচ্ছে আমাদের জেড, এটাই হচ্ছে আমাদের জেড। আদর্শ গ্যাসের জন্য জেড ইজ ইকুয়াল টু 1 হয়, বা বাস্তব গ্যাসের জন্য জেড ইজ ইকুয়াল টু কখনোই 1 হয় না। এবং হালকা গ্যাসের জন্য এটা বড় হয়, এবং ভারী গ্যাসের জন্য এটা ছোট হয়। আচ্ছা, তো এই জায়গাটাতে আমাদের দেওয়া আছে হাইড্রোজেনের অণুর গড় বর্গমূল, গড় বর্গবেগ প্রতিটি তাপমাত্রায় এত হয়, কত পার্সেন্ট এত মিটার হয়। দেন বাস্তব গ্যাসের অ্যামাগা পরীক্ষা, বাস্তব গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখচিত্র, পরীক্ষায় বারবার বারবার আসে, তোমাকে অনেকবার পারফর্ম করতে হবে এই যে সিকিউতে গিয়ে। দেখো এই জায়গাটাতে আমরা এই জায়গায় একটা আমাদের প্রেসার ধরতেছি, এটা হচ্ছে চাপ, এবং কোন এককে ধরতেছি এটিএম। যখন তুমি কিছু একটা লিখবা, এই জায়গায় চাপ দিচ্ছ, তুমি এই চাপটা কোন এককে তুমি ধরতেছো এটা অবশ্যই লিখে দিবা। এটা আমি এটিএম এককে ধরতেছি, কারণ চাপের তো অনেকগুলো একক আছে, টিচার কোনটাকে ধরবে? এই জায়গায় প্যাসকেল হইতে পারে, তাহলে আমরা এক্ষেত্রে প্যাসকেল না এটিএম এ ধরতেছি। এবং এই জায়গায় আমাদের পিভি এর ভ্যালু, পি হচ্ছে চাপ, বি হচ্ছে ভলিউম, এর ভ্যালুটা ধরতেছি। তো আসো, এক্ষেত্রে যদি আমরা বলি, দেখো যে হালকা গ্যাস সমূহের যে জ্যাড, হালকা গ্যাস সমূহের জ্যাড কিন্তু বড় হয়। হ্যাঁ, হালকা গ্যাস সমূহের জ্যাড কিন্তু বড় হয় 1-এর চাইতে। আর যে ছোট বা ভারী গ্যাস, বা ভারী গ্যাসগুলোর জ্যাটের মানটা কম হয়। ভারী গ্যাসগুলোর জ্যাটের মানটা কি হয়? কম হয়, কার চাইতে? আমাদের 1-এর চাইতে। তো এই জায়গায় খেয়াল করো, যেগুলা হালকা গ্যাস সেগুলো একদম মানে আবার আবার এই জায়গায় আরেকটা খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে উঠা নিচা। উঠা নিচা মানে উচ্চ তাপ নিম্ন চাপ, মানে নিম্ন চাপ, খেয়াল করো এই জায়গায় চাপ কত? জিরো না, এই জায়গায় চাপ কত? জিরো। এই জায়গায় চাপ জিরো, মানে সবচাইতে নিম্ন চাপ এই জায়গাতে আছে। এখন আমাদের এই লেখচিত্রটা কি জানো? ফ্ল্যাট একটা আমাদের যে সমান্তরাল একটা লেখচিত্র, এই সমান্তরাল লেখচিত্রটা হচ্ছে মূলত আমাদের যে আদর্শ গ্যাসের লেখ উঠা, আদর্শ গ্যাসের লেখ হচ্ছে আমাদের ফ্ল্যাট যে লেখচিত্র উঠা।
এখন আমাদের কথা হচ্ছে আমরা দেখি আমাদের নিম্নচাপ যে বললা নিম্ন চাপে আমাদের আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা ঠিক আছে কিনা খেয়াল করো। এটা আমাদের, এটা যদি আমি বিপরীত দিক থেকে খেয়াল করি, এটা এই জায়গায় চাপ কত, এই জায়গায় চাপ কত, এই জায়গায় হিলিয়ামের হাইড্রোজেনের চাপ কত, জিরো না? তার মানে এটা দেখো, এই যে এই লেখা এবং এই লেখার কিন্তু মিলনস্থল এই বিন্দুটা, তার মানে হাইড্রোজেনটা ওই সময়ে আদর্শ গ্যাসের মতো আচরণ করেছে। সেম ভাবে হিলিয়ামের ক্ষেত্রেও তা এই বিন্দুতে মিলিত হয়েছে, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই বিন্দুতে মিলিত হয়েছে, নাইট্রোজেন ক্ষেত্রে এই বিন্দুতে মিলিত হয়েছে, অক্সিজেন ক্ষেত্রে এই বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে সকল বিন্দুর মিটিং পয়েন্ট হচ্ছে আমাদের এই বিন্দুটা, যেটা আবার সবচাইতে নিম্ন চাপকে ইন্ডিকেট করতেছে। তার মানে আমাদের ধরাটা সঠিক ছিল, সবচেয়ে যে আমরা নিম্ন চাপে আদর্শ গ্যাস সমূহ বাস্তব গ্যাসও নিম্নচাপ নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। এখানে এবার বোঝার বিষয় যে গ্যাসগুলার ভর বেশি, যে গ্যাসগুলার ভর বেশি মানে এক কথায় যাদের সংকোচনশীলতা গুণাঙ্ক একের চাইতে অনেক কম, যাদের সংকোচনশীলতা গুণাঙ্ক একের চাইতে অনেক কম, যাদের ভর বেশি, তাদের কার্ব তত বেশি। কার্বন ডাই অক্সাইডের ভর 44, অক্সিজেনের ভর কত হয়, অক্সিজেন 16, 16 দুগুণে 32, নাইট্রোজেনের ভর কত হয়, নাইট্রোজেন হচ্ছে তোমার কত হয়, নাইট্রোজেন 12, 12 দুগুণে 24 হয় তাহলে, ঠিক আছে, 14, 14 দুগুণে 28। হিলিয়াম হচ্ছে তোমার 2, হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন না? দেখো হালকার এটার কোনো কার্বই নাই। আবার হাইড্রোজেন একটু একটু কার্ব তৈরি হইতে চাচ্ছে, তারপর হলো অক্সিজেন একটু কার্ব হইলো, তারপর নাইট্রোজেনের আরেকটু কার্ব হইলো, কার্বন ডাই অক্সাইড কার্ব সবচাইতে বেশি কারণ তার ভরটাও সবচাইতে বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের যে অ্যামোগার বক্র লেখচিত্র, ওটার যে বিস্তারিত ওটা। তা এই ক্ষেত্রে প্রথমে ধরনের লেখচিত্রে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায়। এইসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে পিবি এর মান বৃদ্ধি সূত্র মতে আমাদের পিভি গুলো কে ধ্রুব না থাকায় ক্রমাগত বাড়ে এবং পিভি এর আদর্শ মান আমাদের প্রকাশিত মান অপেক্ষা বেশি হয়, এবং এই বেলায় পেশন মাত্রা কম হয়। পেশন মাত্রা মানে হচ্ছে জেড। পেশন মাত্রা মানে কি, জেড মানে এক্ষেত্রে আমাদের যত ভারী গ্যাস হবে এক্ষেত্রে পেশন মাত্রা তত কম হবে। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যখন তুমি এক্ষেত্রে চাপ বাড়াচ্ছ পিবি P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2, মানে আমাকে এক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমরা কার সূত্র? এক্ষেত্রে আমরা বয়েলের সূত্র। আদর্শ গ্যাস সমূহ বয়েলের সূত্র মানবে, আমরা জানি এক্ষেত্রে তাদের চাপ এবং যে ভলিউমের গুণফল এটা সবসময় স্থির। খেয়াল করো, চাপ বাড়াচ্ছ বাট এই ক্ষেত্রে পিবি এর কোনো পরিবর্তন নাই, পিবি সবসময় কনস্ট্যান্ট। তুমি চাপ যতই নিয়ে যাও, এদিকে 1000-এ নিয়ে যাও, পিবি কিন্তু এখন এই বিন্দুতে, মানে সে এই বিন্দুতে দাঁড়ায় আছে, চাপের কোনো পরিবর্তন হয় নাই। এ থেকে বুঝতে পারছি যে আমরা আসলে আদর্শ গ্যাস তার লেখচিত্রটা ঠিকঠাক বোঝাচ্ছে। এখানে আদর্শ গ্যাসের জন্য পিভি এর ভ্যালু এর কোনো পরিবর্তন হবে না, ফিক্সড থাকবে। আমাদের সূত্রই তো তাই বলছে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইখান থেকেই তো আমরা পেয়েছি P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2 হয়। দেন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে দ্বিতীয় ধরনের লেখচিত্র পাওয়া যায়। এক্ষেত্রে আমরা দেখো ভারী গ্যাস জুড়ে গেলে বলছে আর কি, পিবি এর মান আদর্শ মান থেকে ক্রমাগত কমতে থাকে, একসময় তা একটা ন্যূনতম মানে পৌঁছে, তারপর চাপ বৃদ্ধির সাথে বাড়তে থাকে এবং আদর্শ মান থেকে বেশি হয়। এক্ষেত্রে পিবি এর মান ন্যূনতম হয়, পেশন মাত্রাতে ধীরে ধীরে হ্রাস পায়। মানে এই ক্ষেত্রে আমাদের কি হয়, তোমার পেশন মাত্রা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে না, মানে যত বেশি ছোট হবে এতে লেখচিত্র বক্র হয়, এবং আমরা জানি ভর যত বেশি বক্রতা তত বেশি, এবং এক্ষেত্রে অবতল অংশ থাকে। দেখো এটা একটা কনকেইভ অংশ, অবতল অংশ এটা। দেন এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি তাহলে? আমাদের সিদ্ধান্ত হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির প্রকার শুধু গ্যাসের উপর প্রকৃতির উপর নয় বরং তাপমাত্রার উপর নির্ভর করে, এবং সাধারণ গ্যাসের উপর প্রযুক্ত চাপ যত বেশি হবে আদর্শ গ্যাসের আচরণ থেকে তত বিচ্যুতি বেশি ঘটবে। আমরা জানি উতার নিচা নিম্ন চাপ হলেই এটা বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, বাট যখন চাপটা বেশি হবে বললো, বিচ্যুতি তত বেশি হবে। এবার আসো পেশন গুণাঙ্ক। আমরা পেশন গুণাঙ্ক কিভাবে বের করবো অলরেডি জানা আছে, পিবি ইকুয়াল টু এনআরটি সূত্র আমরা জানি। এক্ষেত্রে যদি আমরা জেড ইকুয়াল টু পিবি বাই আরটি বলি, এক্ষেত্রে আমরা জানি এক মোল গ্যাসের জন্য যদি আমরা চিন্তা করি, এক্ষেত্রে এক মোল গ্যাসের বেলায় জেড এন ইকুয়াল টু 1, তাহলে পিবি এবং আরটি এর যে অনুপাত, পিবি বাই আরটি এর যে অনুপাত, এটাই হচ্ছে আমাদের জেড এর মান বা পেশন গুণাঙ্কের মান। তাহলে যাদের ভর কম তাদের পেশন গুণাঙ্ক বা জেড এর মানটা বেশি হয়, যাদের ভর যে আমাদের বেশি হয় তাদের জেড গুণাঙ্কটা কম হয়, যে পেশন গুণাঙ্কের মানটা কম হয়। সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্কের প্রকৃতপক্ষে একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের মোলার আয়তন এবং আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাত প্রকাশ করে। তাহলে দেখো, জেড ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেটা হবে আদর্শ গ্যাস। খুবই ভালোভাবে মাথায় রেখে এই তিনটা কোয়েশ্চেন তথ্য। আদর্শ গ্যাসের বেলায় জেড এর গুণাঙ্ক আমাদের পেশন গুণাঙ্কের মান কত, 1। আদর্শ গ্যাসের বেলায় পেশন গুণাঙ্কের মান কত, 1। জেড এর মান পি এবং টি এর উপর নির্ভরশীল, কারণ আমরা জানি পিবি বাই আরটি, তাই না? পিবি বাই আরটি। এই জায়গায় আমরা যদি বলি
এই ক্ষেত্রে আমাদের পি এবং টি, চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল, এইট তো তোমার কনস্ট্যান্ট ভ্যালু। আর যদি তুমি আয়তন, তো আমাদের অলমোস্ট অনেকটা নাই নাই মতো, মানে আয়তন খুব একটা আহামরি ফ্যাক্টর না। এক্ষেত্রে আমাদের মেইন ফ্যাক্টর তাপমাত্রা এবং চাপ যেটা আছে সেটা। তাহলে জেড এর মান ওয়ানের থেকে যত বেশি বা কম হবে, বাস্তব গ্যাসটি তত আদর্শ আচরণ থেকে বিচ্যুত হবে। এবার আসো, জেড এর মান যখন ওয়ানের চাইতে অনেক বেশি হয় তখন কি হবে? তার মানে এটা কম্প্রেশন যোগ্য, মানে এটা আদর্শ গ্যাস থেকে কম্প্রেশন যোগ্য। জেড এর মান ওয়ানের থেকে অনেক বেশি, মানে এটা হচ্ছে ভারী, ভারী, ভারী গ্যাস। জেড এর মান ওয়ান, সরি, হালকা গ্যাস। হালকা গ্যাস, জেড এর মান ওয়ানের চাইতে অনেক বেশি, তার মানে এটা হচ্ছে তোমার হালকা গ্যাস, এটা আদর্শ গ্যাস থেকে কম্প্রেশন যোগ্য। এভাবে মাথায় রাখবা, যখন জেড এর মান বেশি তখন এটা কম্প্রেশন যোগ্য, যখন জেড এর মান কম তখন এটা বেশি পেষণ যোগ্য। যখন জেড এর মান বেশি তখন এটা কম পেষণযোগ্য, যখন জেড এর মান কম তখন এটা বেশি পেষণযোগ্য। এই তথ্যটা একটু মাথায় রেখো। এবং জেড এর কম পেষণযোগ্য গ্যাসের নাম হলো তোমার হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন গ্যাস। বেশি পেষণযোগ্য গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন গ্যাস। তাহলে এখানে একটা তথ্য মাথায় রাখার আছে, সেটা হলো যখন ওয়ানের চাইতে অনেক বেশি হয়, আমাদের জেড এর ভ্যালুটা ওয়ানের চাইতে যখন অনেক বেশি হয় তখন আমরা তাকে কম পেষণযোগ্য গ্যাস বলি। উদাহরণ হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, এই ক্ষেত্রে কার্ব হয় না সহজে। এবং নাইট্রোজেন, যখন আমরা এই ক্ষেত্রে জেড এর ভ্যালুটা ওয়ানের চাইতে কম পাবো তখন তাদেরকে বলো বেশি পেষণযোগ্য গ্যাস। আমাদের কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এই ক্ষেত্রে হয়, এবং তারা অধিক পানিতে দ্রবণীয় হয় এবং তাদের কার্ব অনেক বেশি থাকে। এরপরে যদি বলো আমাদের যে অতি নিম্ন চাপে যে তাপমাত্রায় বাস্তব গ্যাসের মতো বয়লের সূত্র মেনে চলে আদর্শ আচরণ করে তাকে বয়লের তাপমাত্রা বলা হয়। এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র দেওয়া আছে, বয়লের তাপমাত্রা কাকে বলে। তাহলে অতি নিম্ন চাপে, ফার্স্ট সূত্র, অতি নিম্ন চাপে যে তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে, মানে বাস্তব গ্যাসটা যে তাপমাত্রা বয়লের সূত্র মানবে, বাস্তব গ্যাসটা যে তাপমাত্রা বয়লের সূত্র মানবে তাকে আমরা বলবো বয়েল টেম্পারেচার বা বয়েলের তাপমাত্রা। বুঝে গেছে? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? না, তেমন সমস্যা নেই।